বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলি চালিয়ে হামলা করেছে এমন একটি গুজব ভাইরাল হওয়ার পর ব্যাপক উত্তেজনা উদ্বেগ ছড়িয়ে পড়ে। দাবিটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি যখন তুঙ্গে, তখন দেখা যায় প্রচারিত দৃশ্যগুলো আসলে নেপালের যৌথ নিরাপত্তা মহড়ার ছবি ও ভিডিও। এরই মধ্যে বিভ্রান্তি আরও বাড়ে যখন সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে দিতে বাংলাদেশ ও কম্বোডিয়ার দুটি ভিন্ন প্রেক্ষাপটের ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয় ভারতের আসামে মুসলিম উচ্ছেদের দাবিতে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। বাংলাদেশে এক নারীকে সন্তানের সামনে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার ঘটনার দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। মুহূর্তেই কমেন্ট সেকশনে ছড়িয়ে পড়ে উত্তেজনা, বহু মানুষ প্রতিক্রিয়াও জানায়। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। মূলত ভিডিওটি স্ক্রিপ্টেড ও বিনোদনমূলক কন্টেন্ট। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের কন্টেন্ট ক্রিয়েটর মুখলেসুর আলীর ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। ওদিকে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অ্যাকশনের দৃশ্যের দাবিতে একটি ভিডিও ও ছবি ভাইরাল হয়। কিন্তু দি ডিসেন্ট টিমের অনুসন্ধানে দেখা যায় সীমান্তে বিএসএফ এর গুলি চালানোর ঘটনা হিসেবে ছড়ানো এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত দৃশ্যগুলো বাংলাদেশের সীমান্তের নয়, এগুলো নেপালের প্রতিনিধি পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত যৌথ নিরাপত্তা মহড়ার ছবি ও ভিডিও। আবার ভারতের আসামে মুসলিম উচ্ছেদ অভিযানের ফলে হাজারো মুসলিম পরিবার ঘর হারিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে দাবি করে দুটি ছবি প্রচার করা হলেও দাবিটি সম্পূর্ণ ভুয়া। যাচাই করে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের পুরনো দুটি ছবি ব্যবহার করে গুজবটি ছড়ানো হয়েছে। প্রথম ছবিটি বাংলাদেশের মুন্সিগঞ্জের গোয়ালমান্দ্রা এলাকায় যাযাবর বেদে সম্প্রদায়ের মানুষের বসবাসের দৃশ্য, যা দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। অপরদিকে দ্বিতীয় ছবিটি থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের সময় কম্বোডিয়ায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় কেন্দ্রের দৃশ্য। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। 2024 সালের 5ই আগস্টের পর ঢাকায় পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে দাবি করে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হলেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। রিভার্স ইমেজ ও ভিডিও অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ছবিটি বাংলাদেশের নয়। এটি 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন ব্রিজে অনুষ্ঠিত প্রো প্যালেস্টাইন বিক্ষোভের সময় ধারণ করা হয়েছিল। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। যুক্ত আছে তার সাথে। সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই দুটি বিষয় নিয়ে আমি একদম পরিষ্কারভাবে জানতে চাই। আমাদের সাম্প্রতিক সময়ে যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো আমরা দেখছি, নানা সময়ে সেটি রাজনৈতিক হয়, নানা সময়ে সেটি আমরা দেখি নিত্যপণ্য থেকে শুরু করে সাধারণ মানুষের আবেগের জায়গায় সবচেয়ে বেশি আঘাতের চেষ্টা আমরা দেখছি। একই সাথে সাধারণ মানুষের মানসিক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা, সেটাকেও প্রভাবিত করার বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গুজব এবং অপতথ্যগুলোকে। এই ধরনের অপতথ্য এবং গুজবকে ঘিরে আমাদের দেশের প্রচলিত আইন আসলে কি বলে? ধন্যবাদ। আপনি এখানে 4টা ইনসিডেন্টের কথা বলেছেন একটু আগে, যে নিউজটা আমরা দেখলাম। বেসিক্যালি এই নিউজগুলোকে যদি আমরা শুধু ফেক নিউজ বা অপতথ্য বলি তাহলে কিন্তু ভুল হবে। এইটা কিন্তু একটা যারা এটা ছড়াচ্ছে তারা কিন্তু একটা নির্দিষ্ট মাইন্ডসেট নিয়ে ছড়াচ্ছে, একটা বয়ান নিয়ে ছড়াচ্ছে এবং একটা প্লট তৈরি করছে। সেই প্লটটা কারা তৈরি করছে এটা যদি আপনি বের করতে হয় তাহলে প্রথমে চিন্তা করতে হবে আমাদের আইনের ভাষায় হু ইজ দ্য বেনিফিশিয়ারি। এটা যারা ছড়াচ্ছে তাদের চিন্তা কি, তাদের টার্গেট কি এবং তারা এখান থেকে কি উপকার পেতে যাচ্ছে। যেমন 4টা ঘটনায় কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাজনৈতিক এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে, এবং এই ইস্যুর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কটাকে অবনতি করার চেষ্টা করা হচ্ছে।
এবং শুধু তাই না, একটা জুলাইয়ের ইনসিডেন্ট দেখলাম যে পাকিস্তানের পতাকা উত্তোলিত করা হয়েছে, যেটা জুলাইকে ছোট করা হচ্ছে। এবং শুধু তাই না, দুই দেশের মধ্যকার যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একজন অপরজনের প্রতি কি করা হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে। এইভাবে করে একটা বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে। যদিও বা আইনের অনেক আছে এখানে, কিন্তু তার আগে কয়দিন আগে আপনি দেখবেন, যেহেতু আমাদের আইনের মধ্যে অনেকগুলো ফাঁক ফোকর আছে এই ইস্যুগুলো ডিল করার ক্ষেত্রে, সেই জন্য সংসদে কয়দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারা একটা আইন করতে যাচ্ছে যে এই ইস্যুগুলো ডিল করার জন্য, যে আইনটা হয়তো এখনো ফাইনালি আলোর মুখ দেখেনি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা শুধু এই ইস্যুগুলোতে একটা ফেক নিউজ বা গুজব বলে মানে এগুলো থেকে দূরে থাকলে হবে না, আমাদেরকে বের করতে হবে কারা এটার পিছনে কাজ করছে এবং তাদের টার্গেটটা কি। এবং এই জিনিসগুলো সবগুলো দেখবেন কাছাকাছি কোনো ইনসিডেন্টকে সামনে রেখে করা হচ্ছে। যেমন দেখেন আপনি এই যে পশ্চিমবঙ্গের যিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরে দেখা যায় বাংলাদেশে পুশিং বেড়ে গেছে, এবং তার সাথে মিলিয়েই কিন্তু নিউজগুলো করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে এইগুলোকে বাস্তব যেন মনে হয়, এবং এই বাস্তবতাটাকে তারা এইভাবে মাথায় রেখে এই নিউজগুলো ছড়ায়। তার মানে বুঝতে হবে এটা কেউ কোনো অনিচ্ছাকৃত ভুল না, কোনো মানে এটা ইচ্ছে হলো হঠাৎ করে মনের ইচ্ছা পূরণ করার জন্য ছেড়ে দিলাম, তা না। এটা একটা ইন্টেনশনালি বয়ান আকারে করা হচ্ছে। সাজ্জাদ আলী চৌধুরী, আপনি ঠিকই বলেছেন। আমি একটু আপনার বক্তব্যের সাথে যেটি যুক্ত করতে চাই সেটি হচ্ছে এই যে পরিকল্পিত সংঘবদ্ধভাবে আমরা যে অপতথ্য ছড়ানোর যে কথাটি আপনি বলছিলেন, সেটি কিন্তু গত 3 থেকে 4 মাসে আমরা সবচেয়ে বেশি হতে দেখেছি। বিশেষত আমরা যদি নির্বাচনের পর থেকে ধরি, সেই সময় থেকে শুরু করে এখন একটি সংঘবদ্ধ দল রয়েছে। অর্থাৎ আমি যদি চাই আপনার নামে গুজব ছড়াতে, আমি কোনো একটা দল, ডিজিটাল টিম আছে যাদেরকে আমি টাকা দিয়ে দিলে তারা কিন্তু আমার হয়ে আপনার বিপক্ষে অপপ্রচার যত ধরনের চালানো যায়, যত ধরনের গুজব থাকে, এআই প্রযুক্তি ব্যবহার করে সব ধরনের কাজ করে থাকে। এই যে পরিকল্পিত এবং সংঘবদ্ধ যে দল, এদেরকে নিয়ে আসলে কতটুকু মনে করেন এটি আসলে আমাদের কতটুকু ক্ষতিকর বা চ্যালেঞ্জিং বলে মনে করেন এখনকার সময়ের জন্য? সত্যি কথা তো এটা কোনো চ্যালেঞ্জিং বিষয় না। এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ওরা যদি পরিকল্পিতভাবে আপনার বিরুদ্ধে লাগে, দেশীয় কিন্তু আইনের কিন্তু আছে সেটা মোকাবেলা করার, কিন্তু এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছাটা নির্ভর করছে। কারণ আমাদের যেখান থেকে কোথা থেকে সোর্স এই ইনফরমেশনগুলো আসতেছে সেটা কিন্তু নির্ণয় করা আমাদের ফরেন্সিক টিমের জন্য, আমাদের সিআইডিতে যে ইয়াগুলো আছে তাদের মেকানিজমগুলো আছে, সেটা বের করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। এখন বড় কথাটা হচ্ছে এইগুলো শুধু নির্ণয় করলে হবে না, যারা এই অন্যায়গুলো করছে তাদেরকে ফিগার আউট করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যতক্ষণ আপনি এই গুজবগুলো যারা ছড়াচ্ছে তাদের শাস্তিটুকু আপনি কনফার্ম করতে পারবেন না, ততক্ষণ কিন্তু এর ক্রমধারা চলতে থাকবে এবং এটা সমাজকে এফেক্টেড করবে। ব্যক্তি চরিত্র হরণ, রাজনৈতিক দলের চরিত্র হরণ, বিরোধী দলের চরিত্র হরণ, সরকারি দলের চরিত্র হরণ, এবং ইভেন দো একটি দেশের মধ্যে আরেকটি দেশের যুদ্ধ লাগানোর ক্ষেত্রেও কিন্তু এই তথ্য এবং অপতথ্যগুলো কিন্তু খুব ভিন্নভাবে এবং খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করে। আপনি দেখবেন সবগুলো যুদ্ধে এখন ইরান আমেরিকা বা ইসরায়েল যুদ্ধে এই তথ্যগুলো কিন্তু খুব কাজে দিচ্ছে। বাংলাদেশ এবং এই ভারতের সাথেও সম্পর্কের উঠানামাগুলো কিন্তু এই অপতথ্যগুলো কিন্তু অনেক প্রেরণাত্মক ভূমিকা হিসেবে কাজ করছে। আপনি দেখবেন, আপনি ঠিকই বলেছেন, তথ্যই এখন সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হিসেবে আমরা পুরো বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি। সেখানে যখন অপতথ্য নিয়ে এই একটা পরিস্থিতি, আপনার কাছে জানতে চাই, এই আপনি বলছিলেন খুব বেশি কঠিন না যারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তাদের আইডেন্টিফাই করা, কিন্তু আসলে কি আমরা এই পর্যন্ত অনেকগুলো অপতথ্য আছে, আলোচিত সমালোচিত অনেক ভাইরাল বেশ কিছু অপতথ্য রয়েছে, কিন্তু এই পর্যন্ত আমরা কাউকে কিন্তু আইনের আওতায় তেমন করে আসতে দেখলাম না। আপনি কি দেখেছেন? আসলে আইনের আওতায় আনতে গেলে যেটা হয় কি, আইনের প্রয়োগ আবার সেটা তখন বিভিন্ন মানে আপনাকে হ্যারেস করার মেকানিজমে পরিণত হয়েছে। যেমন দেখা যাচ্ছে 2018 সালে তথ্য বিভিন্ন আইন করা হয়েছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বা এরপরে আরো কিছু অ্যাক্ট ডেভেলপ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি সেই আইনে যারা অপতথ্য ছড়াচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে গিয়ে দেখা যাচ্ছে কি সাংবাদিকদের অথবা বিভিন্ন মানুষকে হ্যারেস করার বা মানবাধিকার অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিভিন্নভাবে বিচারের মুখোমুখি করে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল। যার কারণে এই আইনগুলো শুধু আনলে হবে না, এগুলোকে এক্সামিন করতে হবে যে এগুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, বা প্রপারভাবে এগুলোকে মানে আরেকজনকে হ্যারাস করা থেকে যেন এই আইনগুলোকে ব্যবহার করা থেকে বিরত রাখা যায়, এইভাবে
করে কাজ করতে হবে। শুধু আইন করলে তো হবে না, মানুষের মধ্যে আবার অ্যাওয়ারনেস জাগাইতে হবে যে আমরা যেন এই অপতথ্যগুলোকে যেন রিপোর্ট করি অথবা এগুলি থেকে দূরে থাকি এবং এগুলোকে আমরা অ্যাভয়েড করি, এগুলি বিশ্বাস না সাজিদ করি। আলী, আমরা Awareness সচেতনতা নিয়ে আরেকটু পরে আমার কাছে বেশ কিছু জানার আছে, কিন্তু তার আগে আরেকটা জায়গায় আমি যেতে চাই। সেটা হচ্ছে এক তো কিছু পেজ থাকে যারা নিজেদের নিজস্ব কিছু নাম থাকে বা অন্যদের নাম অনুকরণ করে তারা নানা ধরনের অপতথ্য ছড়ায়। আরেক ধরনের কিছু ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জায়গা রয়েছে যারা আসলে নিজেদের সার্কাজম ধর্মী পেজ বলে নিজেদেরকে প্রচারণা করে, কিন্তু তারা যে ধরনের তথ্যগুলো দিয়ে থাকে সেখানে বা যে ছবিগুলো তারা দিয়ে থাকে সেটা যে সার্কাজম নাকি সত্যি সেটা আসলে আলাদা করা যায় না, যে কারণে সাধারণ মানুষের নানা ধরনের বিভ্রান্তি হয়। এই যে সার্কাজম পেজ, এটা নিয়ে আসলে আইন কি বলে বা এটা নিয়ে কি করা আছে, কিভাবে আলাদা করতে পারি? প্রথম কথাটা হচ্ছে এইটা হচ্ছে সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করে। তারা বলছে হয়তো সার্কাজম, বাট তারা এই বিভিন্ন কন্টেন্টস তৈরি করার মাধ্যমে মানুষের উপর কিন্তু সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করে এবং ওই জিনিসগুলো বিশ্বাস করতে শেখায়। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্যানেল করে স্পেসিফিক কিছু সেকশন আছে যে আপনি একটা জিনিস না, বাট একটা জিনিস এইটা না, বাট আপনি তার আরেকটা জিনিস এইভাবে দেখাচ্ছেন যে এইটাই সেই জিনিস, এইভাবে করে একটা নিউজ প্ল্যাটফর্মের নিউজ এটা না, বাট সেই নিউজ প্ল্যাটফর্মের আপনি লগো ইউজ করে আরেকটা জিনিস দেখাচ্ছেন, মানুষ বিশ্বাস করছে এটাকে। আমাদের প্যানেল করে এইটার ব্যাপারে স্পেসিফিক বলা আছে, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে যে আপনি প্যানেল কোডের এক্ষেত্রে প্যানেল কোড তো অনেক আগের আইন। এই ক্ষেত্রে বাংলাদেশের নতুন যে তথ্যে মানে এইগুলোর বিচার করার ক্ষেত্রে যে আইনগুলো হয়েছে সেগুলো সাবসিকুয়েন্টলি অনেকগুলো রহিত হয়ে গেছে। এখন নতুন সরকার বাংলাদেশে এই ব্যাপারে নতুন কিছু আইন এই ইস্যুগুলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রতিনিয়ত ডেভেলপ করছে এবং প্রতিনিয়ত এর নেচারটাও চেঞ্জ হচ্ছে, অ্যাক্টিভিটিসের নেচার, যার কারণে সরকার নতুন আইন করতে যাচ্ছে আমি মনে করি। এবং কয়েকদিন আগে সংসদে আলোচনা দেখলাম যে এই জিনিসগুলো ডিল করার ক্ষেত্রে আমরা শুনেছি, আমরাও আশা করবো খুবই শীঘ্রই যাতে এই আইনগুলো আরো বিস্তারিত হোক, এবং কারণ এই সময় যেভাবে আমরা অপতথ্যের ব্যাপ্তি দেখতে পাচ্ছি সেই ধরনের প্রতিরোধের আসলে যদি অস্ত্র আমাদের হাতে না থাকে তাহলে সেটি খুব কঠিন হবে। এই পর্যায়ে আমি আসলে জানতে চাই সাধারণ মানুষের সচেতনতার ক্ষেত্রে, কারণ প্রচুর কন্টেন্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, সব জায়গায় নানা ধরনের তথ্য, অপতথ্য, ভুল তথ্যের নানা ছড়াছড়ি। একজন সাধারণ মানুষ এইসব বিষয়ে যদি সচেতন করতে হয় সেটা কি তাহলে তার একমাত্র নিজেরই দায়িত্ব, নাকি সরকারি বেসরকারি নানা ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখেন? ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু ব্যক্তি সমষ্টি সমাজ। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে যেহেতু আমরা একটা রাষ্ট্রে বাস করি, প্রথমে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সেটা হচ্ছে তার আইনগত কাঠামো তৈরি করা এই বিষয়গুলোর ব্যাপারে, তার জনগণকে সচেতন করার সাথে সাথে এগুলোর আইনগত কাঠামো, আইনে কি বলে এবং সেই আইনগুলোর শাস্তি কি, সেই আইনগুলোর পরিধি কি, এবং সেগুলো তৈরি করে এবং এগুলো ইমপ্লিমেন্টেশন নিশ্চিত করা। তার সাথে সাথে রাষ্ট্রের আরেকটা দায়িত্ব হচ্ছে যে টেকনোলজিক্যাল যে মেজারমেন্টগুলো তৈরি করা। যেমন ধরেন শুধু আপনি মানুষকে অ্যাওয়ার করলেন বা এগুলোর ব্যাপারে আইন তৈরি করলেন, সেটা হবে না। তার সাথে উন্নত বিষয় যেটা করছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম করে তারা এই ফেক নিউজগুলোকে ডিটেক্ট করার জন্য তারা নিজেদের কোডিং, নিজেদের স্পেশাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অপারেটিং যেটা বলছে সাইবার সিকিউরিটি ওয়াল, বিভিন্ন মেজার তৈরি করছে, যেগুলোর মাধ্যমে এই অপতথ্যগুলো যেন পোস্ট করার পরে সেটা যেন রিচ কমে যায়, সেটা যেন বিভিন্ন জায়গায় পৌঁছতে না পারে। এবং শুধু তাই না, যে প্ল্যাটফর্মগুলোতে এটা পোস্ট করছে, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে এই প্ল্যাটফর্মগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সেখানে রিপোর্ট করা, তাদেরকে অ্যাওয়ার করা যে এই নিউজগুলো গভর্নমেন্টকে এবং মানুষকে এফেক্টেড করছে। তার পাশাপাশি যেটা করতে হবে সচেতনতা। এইগুলো যদি আপনি করতে পারেন, এরপরে যদি আপনি মানুষকে সচেতন করেন, তাহলে এটা একটা কার্যকরী ভূমিকা রাখবে। এখন কথা হচ্ছে সরকার এত কিছু করার পরও মানুষেরও কিন্তু কিছু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেমন আপনি যখন শুধু ফেক নিউজ না, আপনি এই ফেক নিউজের ফাঁকে কিন্তু এমন কিছু ইস্যু আছে যেগুলো এই সাইবার জগতে আমাদের বাচ্চাদেরকেও নষ্ট করে ফেলতে পারে এবং মানুষের চিন্তা জগৎকে বিভিন্নভাবে করে ডাইভার্সিফাই করতে পারে নেগেটিভভাবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে, পারিবারিক সচেতনতা তৈরি করতে হবে, যেটা বাবা মা তার সন্তানদের করবে এবং তার বন্ধু বান্ধব তার অন্য বন্ধু বান্ধবদের করবে। কারণ আপনি যদি এটা করতে না পারেন তাহলে দেখা যাবে কি আগে অনেক ক্ষেত্রে জঙ্গিবাদ তৈরি হতে পারে, অনেক ক্ষেত্রে সামাজিক বিভিন্ন ধরনের বিরোধ তৈরি হতে পারে। শুধু তাই না, অনেক ইস্যু তৈরি হতে পারে যেটা আমরা সরকার শেষ পর্যন্ত হয়তো বড় আকারে ঘটনা হলে দেখতে পাবে, কিন্তু তার আগে ছোট ছোট ইস্যুগুলোতে যদি আপনি সামাজিক সচেতনতা তৈরি করতে পারেন পারিবারিক মাধ্যম
থেকে প্রথমে তাহলেই হয়তো তাহলে এই যে প্রবণতা শেয়ার করার না বুঝে সেটি অনেকটাই কমে আসবে। ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, বেশ কিছু পরামর্শ এবং মতামত আপনার কাছে পেলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে, ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন ৭১ সাথে।